নমস্কার। আজকে আমাদের বিষয় হলো বাঙালির বামপন্থা। এই বামপন্থা, বামপন্থী ইত্যাদি এই শব্দগুলোর সাথে সকলেই খুব পরিচিত। বাঙালিও এই শব্দটার সাথে খুব ফ্যামিলিয়ার। অনেক অনেক দিন ধরে অনেক চর্চা বাঙালি জীবনের প্রত্যেকটা পরতে পরতে বামপন্থা ব্যাপারটা মিশে রয়েছে, জুড়ে রয়েছে। বাঙালির বামপন্থা এই দুটো অ্যাকচুয়ালি ভারতবর্ষের অন্য আর কোনো ভাষাভাষী মানুষের কাছে এত আদরণীয় বিষয় বামপন্থা হয়ে ওঠেনি, যেটা বাঙালির কাছে হয়েছে। তো এইটার উৎস, বিকাশ এবং বর্তমান ঠিক যে অবস্থা, সেইটা নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং এই বামপন্থা শব্দটা, এইটার আবির্ভাব হয়েছিল আপনারা অনেকেই জানেন, তবু একবার আমি বলে দিচ্ছি, রিপিট করছি। সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের সময় সম্ভবত 1789 সাল ফ্রান্সে যে জেনারেল অ্যাসেম্বলি বসেছিল, সাধারণ সভা, সেই ন্যাশনাল অ্যাসেম্বলি, সেই সভাতে যে দুটো পক্ষ আর কি, একটা পক্ষ রাজতন্ত্র এবং রক্ষণশীল বন্দোবস্তের পক্ষে, তারা সভাপতির ডান দিকে বসেছিল, এবং আরেকটা পক্ষ যারা স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি এইসবের স্লোগান দিয়েছিল, গণতন্ত্র, সাম্য ইত্যাদির বার্তা দিয়েছিল, তারা বসেছিল বাঁ দিকে। এবার যেহেতু ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে ফরাসি বিপ্লবের নানা দিক থেকে প্রচুর গুরুত্ব রয়েছে, সেই কারণে ফরাসি বিপ্লবের গোটা ঘটনাক্রম যেহেতু পৃথিবীর ইতিহাসকে অনেক দূর অবধি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিল, সে কারণে এই বামপন্থী এবং ডানপন্থী এই যে দুটো অবস্থান আর কি, এই দুটো অজস্রবার আলোচিত হতে থাকে এবং হতে হতে প্রায় প্রতিটি দেশেরই রাজনৈতিক ক্ষেত্রে এই বামপন্থী এবং বামপন্থা, বাম দিকে যারা বসেছিল তাদেরকে ইন্ডিকেট করা হতো। তো তারপরে এই বামপন্থা শব্দটার অর্থের উৎকর্ষ ঘটেছে কয়েক শতাব্দী ধরে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপে, আমেরিকায়, এশিয়ার বিভিন্ন দেশে এই শব্দটা ব্যবহৃত হয়েছে। ডানপন্থী শব্দটাও একই সাথে ব্যবহৃত হয়েছে। দুটোর বর্তমান অর্থ কি? বর্তমান অর্থ হচ্ছে এই যে ডানপন্থা মানে যে এক্সিস্টিং যে বন্দোবস্ত, এক্সিস্টিং যে সেট আপ, সেইটার পক্ষে যারা থাকে তাদেরকে এক কথায় ডানপন্থী ধরা হয়। আর বামপন্থী হচ্ছে যারা এটার পরিবর্তনের পক্ষে, এই এন্টায়ার ব্যবস্থাটার পরিবর্তনের পক্ষে, এবং তার সাথে ওই সাম্য, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বাধীনতা ইত্যাদি এইটার পক্ষে যারা, তারা হচ্ছে বামপন্থী। অর্থাৎ প্রেজেন্ট এক্সিস্টিং যে সেট আপ, যে বন্দোবস্ত, সেটার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে রয়েছে, লড়াই করছে, আন্দোলন করছে, অথবা বক্তব্য রাখছে, তাদের অবস্থান নিচ্ছে, তারাই হচ্ছেন বামপন্থী। এখন এই 1789 সাল, এই যে সময়, সেই সময় অনেক কাল আগের কথা। তখন আমাদের এখানে, মানে আমাদের ভারতবর্ষের কথা যদি বলি বা বাংলার কথা যদি বলি, তাহলে তখন এখানে সবে সবে ইংরেজরা এসেছে, তারা ঘাঁটি গেড়েছে, পলাশির যুদ্ধ জিতে ফেলেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এখানে ধীরে 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 প্রতিষ্ঠিত হচ্ছে ইত্যাদি, এই যে সময়। তো সেই সময় এই ডানপন্থা, বামপন্থা ইত্যাদি যে আর কি, ভারতীয় রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে কোনো প্রাসঙ্গিকতা ছিল না, কোনো কানেকশনও ছিল না। পরবর্তীকালে যেটা দেখা গেল, যে আমরা যেটা দেখলাম বাংলার ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাসে যদি দেখা যায়, যে সেটা হচ্ছে যে আজ থেকে ধরে নিন ঠিক 100 বছর আগে, 103-4 বছর আগে, একদল বিলেত ফেরত ব্যারিস্টার, তারা ইংল্যান্ডে বসে, লন্ডনে বসে বা কেউ অন্যান্য দেশে বসে একটা বিদেশি ভাবনা, বিদেশি ভাবাদর্শ, যেটার নাম মার্কসিজম হতে পারে, কমিউনিজম হতে পারে ইত্যাদি আর কি, এই ভাবনা তারা সেখান থেকে বাংলাতে নিয়ে এলো বা ভারতবর্ষে নিয়ে এলো। সেই ভাবনার হাত ধরে ভারতবর্ষে প্রথম এই কমিউনিস্ট যে চিন্তাভাবনা আর কি, সোশ্যালিস্ট যে চিন্তাভাবনা, এইটার প্রবেশ ঘটলো ভারতবর্ষে, এবং এই সময় ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি তৈরি হলো প্রথম। আমি প্রসঙ্গত একটা বলে রাখি, মানে যদিও বিষয়ান্তর নয় ঠিক, এই একই সময়ে ভারতবর্ষে এইদিকে বিলেত ফেরত ব্যারিস্টাররা একটা দল তৈরি করলো, সেটার নাম কমিউনিস্ট পার্টি বা সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর
কিছু রাখাল বালক ওই উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, গুজরাটে এইসব জায়গায় তারাও একটা ওই একই সময় একটা দল তৈরি করেছিল। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা ওই যে নামেই বলুন আর কি, জনসংঘ বলুন, হিন্দু মহাসভা বলুন, যাই এই জাতীয় যে ঘটনা। তো ঠিক এই 100 বছরে যেটা দেখা গেল যে এই বিলেত ফেরত ব্যারিস্টারদের যে দলটা, এই দলটা অলমোস্ট উঠে গেছে সব জায়গা থেকেই, ভারতবর্ষের সব জায়গা থেকে। আর ওই রাখাল বালকদের যে দলটা, সেই দলটা ভারতবর্ষের প্রায় সমস্ত ক্ষেত্রে ক্ষমতায় চলে গেছে। মানে শুধু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ক্ষমতায় গেছে এরকম নয়, তাদের নানা ধরনের সংগঠন, নানা ধরনের কিছুর মধ্যে দিয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রগুলোতে যারা দখল করে ফেলেছে সর্ব অর্থে, তারা হচ্ছে সেই রাখাল বালকদের দল। আর এই যে দুটো বিপরীতমুখী রেসিপ্রোকাল হিস্ট্রি, একদিকে ভয়ঙ্কর ইরোশন, ক্ষয়, আর একদিকে সাংঘাতিক উত্থান। এর কি কারণ টারণ, এইগুলো আমরা পরে আলোচনায় আসছি, পরে কখনো। আজকে আমাদের বিষয় হচ্ছে বাঙালির বামপন্থা। তো আমরা এই প্রথম দেখলাম যে কিছু বিলেত ফেরত ব্যারিস্টার তারা, এবং তার সাথে আরও এরকম বহু জমিদার তনয়, তারা এরকম একটা ভাবনা, আদর্শ নিয়ে এলো। কী ছিল সেই আদর্শের মধ্যে বা সেই ভাবনার মধ্যে? যে সময় তারা এই ভাবনাকে নিয়ে আসছেন ভারতবর্ষের মাটিতে, সেই সময় বলশেভিক বিপ্লব হয়ে গেছে। এবার এই বলশেভিক বিপ্লব মানে হচ্ছে যে রাশিয়াতে যে বিপ্লব ঘটেছিল আর কি, লেনিন, স্টালিন ইত্যাদিদের নেতৃত্বে, এবং সেখানে একটা নতুন ব্যবস্থা, নতুন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। কি সেই সমাজ ব্যবস্থা? রবি ঠাকুর গেছিলেন, তিনি ঘুরে এসে একরকমভাবে লিখেছিলেন রাশিয়া চিঠিতে। আরও নানা ধরনের টেক্সট নানা সময় আর কি লেখা হয়েছে, বা ভারতবর্ষে বসেও যারা এই মতাদর্শে, এই আইডিওলজিতে দীক্ষিত হয়েছিলেন, তাদেরও অজস্র লেখা এই এগুলোর মধ্যে রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে কমিউনিজম বা এই যে টেক্সটটা, এই টেক্সটের মূল যে ভাবনা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা মার্কসের যে মূল রচনা আর কি, মার্কসের যে সমাজ ভাবনা, সেইখান থেকে প্রথম মার্কস কিছু প্রশ্ন তুলে দিয়েছিলেন, খুব গভীর প্রশ্ন, খুব জাস্টিফাইড প্রশ্ন। যেমন ইকোনমিতে কিছু প্রশ্ন, যে কী করে সারপ্লাস ভ্যালু জেনারেট করে, সেটা তিনি অঙ্ক কষে দেখিয়েছিলেন। এবং এই সারপ্লাস ভ্যালু দিয়ে আসলে কি হয় সেটা দেখিয়েছিলেন। কিভাবে পুঁজির জন্ম হয়, ক্যাপিটালের জন্ম হয়, সেটা তিনি দেখিয়েছিলেন। কিভাবে সেই পুঁজি আসলে ঘুরে তার ক্রমাগত কলেবর বৃদ্ধি করতে থাকে, এবং করতে করতে এমন একটা বন্দোবস্ত, এমন একটা ব্যবস্থা তৈরি করে ফেলে, যে ব্যবস্থাটার মধ্যে দিয়ে আসলে সামাজিক অন্যান্য বহু কিছুর ক্ষয় হয়, ক্ষতিগ্রস্ত হয়, এবং সামগ্রিকভাবে সমাজ একটা খারাপ জায়গায় আর কি, একটা অচল অবস্থার জায়গায় চলে যায়। তো এইটার অবসানের কথা মার্কস একরকমভাবে ভেবেছিলেন, এবং মার্কসের ভাবনায় মূলত ছিল ইউরোপিয়ান আমেরিকান দেশগুলো, সেখানে বিপ্লব হবে, এরকম একটা ভেবেছিলেন মার্কস। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই মার্কসের পরবর্তীতে, মার্কস মারা যাওয়ার পরে, লেনিন বা এরকম আরও ট্রটস্কি ইত্যাদি এরকম কিছু মানুষজন যারা এই বিষয়টা নিয়ে পড়াশুনো করেছেন, তারা দেখা গেল যে রাশিয়া তুলনামূলকভাবে অনেক পিছিয়ে পড়া একটা দেশ ছিল সেই সময়। এই ভাবনা থেকে দাঁড়িয়ে রাশিয়াতে তারা ক্ষমতা দখল করলেন, এবং জারের যে শাসন, সেই শাসনের অবসান ঘটল, এবং রাশিয়াতে বলশেভিক বিপ্লব সেটা সম্পূর্ণ হলো। এই বলশেভিক বিপ্লব সম্পূর্ণ হওয়ার পরেই এমন একটা ব্যবস্থা তৈরি হলো, যে ব্যবস্থাকে এক কথায় যদি বলা যায়, যে সেটা হচ্ছে যে প্রতিটি মানুষ তার দক্ষতা অনুযায়ী কাজ করবে, শ্রম দেবে, এবং তার প্রয়োজন অনুযায়ী প্রাপ্তি সে বুঝে নেবে বা রাষ্ট্রের কাছ থেকে পাবে। তো এবং এইটার মধ্যে দিয়ে আদপে একটা ব্যবস্থা, যেটা এই পুঁজিবাদী ব্যবস্থার ঠিক অপোজিটে দাঁড়িয়ে থাকা সমাজতান্ত্রিক একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্ম হবে, এবং এটার মধ্যে দিয়ে পৃথিবীর যাবতীয় শ্রমজীবী জনতা তাদের মুক্তি ঘটবে, এবং মানবতার মুক্তি ঘটবে, ইত্যাদি আরও বহু কিছুর মুক্তি ঘটবে। তো রাশিয়ার বিপ্লবের পর্যালোচনা আমরা করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ভাবনা গোটা পৃথিবীকে আলোড়িত করলো, এবং দেখা গেল যে একদল, ওই যেটা বললাম আমি, বিলেত ফেরত ব্যারিস্টার, তারা এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষে, মূলত বাংলায়, কারণ ব্যারিস্টাররা, এর আগেও আমি বলেছি, ব্যারিস্টাররা মূলত বাঙালি ছিল আর কি ব্রিটিশ পিরিয়ডে, অন্যরা সেইভাবে লেখাপড়া জানতো না, ভারতবর্ষের অন্য অংশের মানুষ। তো তারা এখানে নিয়ে এলো, এবং সেই ভাবনা ধীরে 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 বাংলাতে ছড়িয়ে পড়লো। এবং এই যে সময়টা এটা ঘটলো আর কি, 1920 সাল, এটা যদি ধরে 20, 21, 22, এই যে পিরিয়ড আর কি, যে সময় এটা ঘটছে,
সেই সময় বাঙালি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে ভারতীয় রাজনীতিতে। তার আগে পর্যন্ত বাঙালি জানতো যে বাংলাটাই আসলে ভারতবর্ষ, বা ভারতবর্ষটাই আসলে বাংলা। এই সময় যখন ব্রিটিশরা বাংলার ওপরে একের পর এক আঘাত হানতে শুরু করলো, প্রথম আঘাত হানলো বাংলাকে দ্বিখণ্ডিত করা, এবং হিন্দু এবং মুসলিম এই দুটো অভ্যন্তরে, এই দুটো ধর্মের অভ্যন্তরে বিভিন্ন মৌলবাদী শক্তিকে তাদেরকে আশকারা দেওয়া এবং তাদের মধ্যে ক্রমাগত একটা দ্বন্দ্ব সংঘাত ইত্যাদিতে দীর্ণ করে দেওয়া, তাতে বাঙালি সমাজ ভাবনার যে মূল যে গতি, মূল যে ধারা, সেটা সাংঘাতিক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এক হচ্ছে দেশ মানে বঙ্গভঙ্গ, এই যে ভাবনা 1905 সালে প্রকাশ্যে এলো, তার আগে থেকেই প্ল্যানিংটা চলছিল। তারপর 1911 সালে রাজধানী স্থানান্তরকরণ, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী তুলে নিয়ে যাওয়া হলো। এই দুটো ঘটনা পরপর ঘটে যাওয়ায় বাঙালি সাংঘাতিক রকমভাবে ধাক্কা খেয়েছিল, এবং এই যে সেটব্যাক, এই সেটব্যাকে একটা সময় একটা সেকশন অফ বাঙালি যারা কংগ্রেসে সেইভাবে জায়গা পায়নি, তাদের সেই জায়গা ছিল না কংগ্রেসে, তাদের মধ্যে থেকে এরকম একটি ভাবনা আর কি, নতুন মতাদর্শ, নতুন চিন্তা, এই দিকে ধীরে ধীরে বাঙালি ইন্টেলেকচুয়ালরা ঝুঁকতে শুরু করলো। এবং এখানে যেটা দেখা গেল যে মূলত সমাজের যে একেবারে নিচের স্তরের মানুষ, শ্রমজীবী জনতা, শ্রমিক, কৃষক, এইরকম যত মানে কায়িক শ্রমের সাথে যুক্ত যে মানুষ, তাদের অধিকারকে সুনিশ্চিত করা, সমাজে তাদের বেঁচে থাকবার অধিকার, তাদের ন্যূনতম মজুরির অধিকার ইত্যাদি, এই সমস্ত তেভাগা আন্দোলন, অর্থাৎ ভাগ চাষি যারা ছিলেন তাদের যেন যে তারা যে জমিটা চাষ করছেন সেই চাষে উপযুক্ত ভাগ যেন, অংশ যেন তারা পান, জমির মালিকের চেয়ে তারা যেন কম না পান। তো এইগুলোকে সুনিশ্চিতকরণ, এই জাতীয় যে লড়াই আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, এই আন্দোলনগুলো মূলত এই ভাবনা থেকে আমরা নজরুলকে দেখেছি। নজরুলের একাধিক কবিতায় তার রয়েছে যে তিনিও সরাসরি কমিউনিস্ট পার্টির সদস্য, সিপিআইয়ের সদস্য ছিলেন। এবং দুটো ধারা সেই সময় বাংলায় প্যারালালি চলছে, একদিকে গান্ধীবাদের ধারা, সেখানে একটা ফিলোসফিক্যাল জায়গা রয়েছে গান্ধীর, আর এক গান্ধীয়ান ফিলোসফি, আর একদিকে দেখা যাচ্ছে যে মার্কসিস্ট ফিলোসফি, সেখানে একটা নতুন বিশ্ব, নতুন পৃথিবী, নতুন ভারতবর্ষ, নতুন বাংলা, এই রকম এটা কিছু গড়বার একটা শপথ, সেইটা এই স্লোগানগুলোর মধ্যে দিয়ে উচ্চারিত হচ্ছে। এখন এই অবধি ঠিক ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিলেত ফেরত ব্যারিস্টাররা কখনোই, যেটা হলো না সেটা হচ্ছে যে এই যে ভারতবর্ষের মূল যে জাতীয় আন্দোলন, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন যেটা শুরু হয়েছিল, সেই আন্দোলনে তারা সেইভাবে জুত করতে পারলেন না, জায়গা করতে পারলেন না, প্রিডমিনেটিং ফোর্স হয়ে উঠতে পারলেন না। ফলত যেটা দেখা গেল যে এই গান্ধীয়ান যারা আর কি মূলত, তারাই হেঁটাবেটা করে ওই স্বাধীনতা, এরা ভিক মাঙা স্বাধীনতাই বলা হোক বা যে ভাষাতেই বলা হোক না কেন, 47-এ গিয়ে যে স্বাধীনতা এলো ভারতবর্ষের, সেই স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে বা সেই স্বাধীনতার পরে সম্পদ এবং পদ এই ভাগাভাগির ক্ষেত্রে ভারতবর্ষের কমিউনিস্টদের সেই অর্থে কোনো গুরুত্বই দেখা গেল না, যে একে অমুক করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি দেওয়া হলো, মানে সেই রাখাল বালকদের পার্টির লোকজনকে, কিন্তু এই কমিউনিস্ট যারা, অর্থাৎ এই বিলেত ফেরত ব্যারিস্টাররা যে দলটা বানালো, এই দলের লোকজনকে কিন্তু সেই অর্থে খুব গুরুত্বপূর্ণ কোনো জায়গা ভারতীয় ইউনিয়ন সেটা তারা পেলেন না। সংবিধান রচনা করলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তিনিও এই ধারার লোক সেই অর্থে ছিলেন না, তিনি একেবারেই অন্য একটি ধারার লোক। তো সব মিলিয়ে 47 সালের পরে যেটা দেখা গেল যে ব্রিটিশ চলে যাওয়ার পরে যা কিছু ঘটলো, এরা বলেন, এই কমিউনিস্টরা বলেন যে এটা কালনেমি লঙ্কা ভাগ হলো। তো এই কালনেমি লঙ্কা ভাগে যেটা দেখা গেল যে এই কমিউনিস্টরা সেই অর্থে কিছুই পেলেন না। ফলত তারা যে স্লোগানটা তুললেন সেটা হচ্ছে ইয়ে আজাদি ঝুটা হ্যায় ভুলো মাত ভুলো মাত। এখন এই স্লোগানটা যে 1950 সালে মূলত যদি ধরে নিই, 48, 49, 50 এই সময় এই স্লোগান উঠেছিল, এবং এই স্লোগানে মূলত বাংলায় এবং বাংলার আশপাশ দিয়ে বেশ কয়েকটা জায়গায় যে এই স্লোগান মূলত কমিউনিস্টরা তুলেছিল যে ইয়ে আজাদি ঝুটা হ্যায় ভুলো মাত ভুলো মাত। এখন আজাদি এই যে প্রশ্নটা বা স্বাধীনতা এই যে প্রশ্নটা, এটা অনেক বড় প্রশ্ন। সত্যিই কি মানুষের সব স্বাধীনতা থাকে?
সব মানুষের কি সব স্বাধীনতা থাকে বা থাকা কি সম্ভব, এগুলো একটা বড় আলোচনার বিষয়। একজন ডায়াবেটিক রুগীর কি সত্যি পেট ভরে মিষ্টি খাওয়ার স্বাধীনতা থাকে? এটা তো অবশ্যই থাকে না। তো সুতরাং আজাদি যে কোশ্চেনটা যদি আসে সামনে, তাহলে সেটা একটা বড় প্রশ্ন, যে সত্যিই তো সব আজাদি সবার থাকে না, থাকার কথাও নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে 47 সালে যে স্বাধীনতা ব্রিটিশরা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষ রাজনৈতিকভাবে যে স্বাধীনতা অর্জন করলো, সেই স্বাধীনতা ঝুটা হ্যায়, এই যে স্লোগান, এই স্লোগান কিছুদিন অবধি উচ্চারিত হলেও, কিছুদিন অবধি গোটা বাংলা জুড়ে নানা প্রান্তে এই স্লোগান উচ্চারিত হলেও আদপে যেটা হলো আর কি, যে মানুষ যে খুব সাংঘাতিকভাবে বিষয়টাকে গ্রহণ করলো, এটা কিন্তু সেইভাবে দেখা গেল না। ফলত স্বাধীনতা পরবর্তীকালে এই শ্রমিক এবং কৃষকের অধিকারকে কেন্দ্র করে যে আন্দোলনের কথা বলা হয়েছিল বা বলা হলো, সেটা কিন্তু একটা খুব শক্তপোক্ত ভিতের ওপরে, মাটির ওপরে দাঁড়ালো, এরকমটা হয়নি। মানে ভারতবর্ষ জুড়ে হয়নি, বাংলাতে কিছুটা পার্শিয়ালি হলো। একটা সেকশন ছেলে মেয়ে যারা আর কি গ্রামে ছুটে গেল, গ্রামের মানুষের পাশে, মূলত কৃষিজীবী মানুষের পাশে, মানে তেভাগা আন্দোলনের কথা আমরা বলছি, এই তেভাগা আন্দোলন, আর দক্ষিণ ভারতের দিকে তেলেঙ্গানার আন্দোলন, এই যে দুটো বড় আন্দোলন আর কি স্বাধীনতা পরবর্তীকালে, সেটা দেখা গেল। এবং সেটা মূলত এই ভাগচাষী এবং মানে জমিদার শ্রেণী বা বেশি পরিমাণ জমি যাদের কাছে, ভূমি যাদের কাছে রয়েছে, এই অংশের বিরুদ্ধে একেবারে সমাজের নিম্ন অংশের মানুষের অধিকারের দাবি, এই লড়াই নিয়ে একটা আন্দোলন বড় রকমের জায়গা হলো। কিন্তু সেখানে সামগ্রিকভাবে একটা দেশের যাবতীয় রাজনৈতিক বিষয়ের যে প্রতিফলন আর কি, বা সেই যে বিষয়গুলোকে আঁকড়ে ধরে একটা নতুন লড়াই, নতুন ভাবনার লড়াই গোটা ভারতবর্ষ জুড়ে বিকশিত হলো, এই রকম কোনো জায়গা আমরা এটা দেখতে পেলাম না। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখা গেল যে কিছুদিন অবধি তেভাগার কিছুটা অধিকার প্রতিষ্ঠিত হলো, যুক্তফ্রন্টের সময় থেকে শুরু হলো ভূমি সংস্কার, অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বে, পরে বামফ্রন্টের সময় এসে সেই ভূমি সংস্কার বেশ কিছু দূর অবধি সাফল্য অর্জন করলো। এবং সেই ভূমি সংস্কারে, মানে যেটাকে অপারেশন বর্গা বলা হয়, এই অপারেশন বর্গার মধ্যে দিয়ে আদপে পশ্চিমবাংলার কৃষি ঠিক কত দূর এগোলো বা পিছলো, বা পশ্চিমবাংলার শুধু কৃষি নয়, সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যে অর্থনীতি, সেটা কৃষি অর্থনীতি, শিল্প অর্থনীতি বা পরিষেবা খাতের যে অর্থনীতি, সেই অর্থনীতির কতদূর বিকাশ হলো, সেটা তো আরও একটা আলোচনার বিষয়। অনেকেই এরকম মনে করেন যে আসলে অপারেশন বর্গা পশ্চিমবাংলার অর্থনীতিকে শৃঙ্খলিত করেছে, আদপে কোনো কাজই হয়নি। তাৎক্ষণিকভাবে একটা ঘটনা ঘটেছে, একটা গ্রাসকে থামিয়ে দেওয়া গেছে, এটা ঠিকই, বা একদম মানুষের, একেবারে প্রান্তিক মানুষের ভাতের অধিকারকে সুনিশ্চিত করা গেছে কিছু দূর। কিন্তু সামগ্রিকভাবে ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে এই সময় খুব বিরাট কিছু যে ঘটে গেছে এটা হয়নি। কিন্তু এর বাই প্রোডাক্ট হিসেবে যেটা এলো, সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে 1977 সালে এসে এইখানে একটা ফোর্স দাঁড়িয়ে গেল। এবং যে ফোর্সটা মানে এই কমিউনিস্ট বা যারা বামপন্থী, আজকে আমরা যাদেরকে বলছি যে বাংলার বামপন্থী, এই যে বাংলার বামপন্থী, এই বামপন্থীরা একটা শক্তি হিসেবে সমাজে দাঁড়িয়ে গেল। এবং সেই শক্তির রিফ্লেকশন আমরা কিসে দেখলাম, এটা আমরা দেখতে পেলাম ওই 60-এর দশক থেকেই বিষয়টা শুরু হলো, যে ওই ইলেকশন, অর্থাৎ একটা সময় ওই যেমন ইয়া যদি ঝুটা হয়, এটা যেমন বলা হচ্ছে, একই সাথে বলা হচ্ছে যে পার্লামেন্ট হচ্ছে শুয়োরের খোঁয়ার, মানে ভারতবর্ষের পার্লামেন্টকে বলছেন কারা? কমিউনিস্টরা। কিন্তু কয়েক বছরের মধ্যেই দেখা গেল যে সেই শুয়োরের খোঁয়ারে নির্বাচিত হয়ে যাওয়ার জন্য একটা ভয়াবহ কম্পিটিশন তৈরি হলো। এবং সেই কম্পিটিশনের লাইন নিয়ে, তার পলিসি নিয়ে, তার কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে শত্রুতা করব ইত্যাদি, এই সমস্ত বিভিন্ন ভাবনা নিয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল কমিউনিস্ট পার্টি। একটা আপনারা জানেন, একটা সিপিআই আদি, যেটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর একটা সিপিআই, তারপরে ব্র্যাকেটে এম, মানে ব্র্যাকেটে মার্ক্সবাদী। তো এদের কি ভাবনা ছিল, লাইনগত বিষয় ছিল, একটা বেসিক যে ভাবনা আমি একটাই বলে দিই, সেটা হচ্ছে যে সিপিআই মনে করতো যে বিবর্তনের মধ্যে দিয়ে, মানে পিসফুল ট্রানজিশন টু সোশ্যালিজম, যে ধীরে ধীরে শান্তিপূর্ণ উপায়ে
এই আন্দোলন লড়াই ইত্যাদি এইসবের মধ্যে দিয়ে ক্রমাগত মানে রাষ্ট্র ক্ষমতা জবরদস্তি করে দখল না করে ধীরে 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 সোশ্যালিজমে উত্তীর্ণ হওয়া সম্ভব। সিপিআই এর যে সমস্ত বড় বড় তাত্ত্বিকেরা ছিলেন তাদের সাথে একটা সেকশনের সিপিআইএম, যারা সেই সময় প্রথম তাদের আইডেন্টিটি ছিল সিপিআই চীনপন্থী বলে, পরে এমটা যুক্ত হয় পরের একটা কনফারেন্সে গিয়ে। তো এই সিপিআই চীনপন্থী, তখন এম হয়নি, সিপিআইএম হয়নি, তাদের বক্তব্য ছিল যে না, এবার তাদের এই যে বক্তব্যটা ছিল তার পেছনে মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী এটা তৈরি হয়ে গেছিল। এই যে দীর্ঘ লড়াই আন্দোলন, তেভাগা আন্দোলনের পর থেকে টানা ধারাবাহিকভাবে নানা লড়াই নানা আন্দোলনের মধ্যে দিয়ে একটা জঙ্গি গোষ্ঠী তৈরি হয়ে গেছিল, এবং যারা কম বেশি ওই ডকট্রিন ফলো করে, অর্থাৎ মার্কসিস্ট ডকট্রিন যেটা, সেগুলোকে ফলো করতে করতে তারা একটা জায়গায় এসে এরকম একটা জায়গায় তারা ভাবনা করেছিল যে না, আসলে রেভলিউশন মানে হচ্ছে একদম সশস্ত্র উপায়ে রাজনৈতিকভাবে যতক্ষণ না ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতার দখল করতে পারছে কমিউনিস্টরা, ততক্ষণ পর্যন্ত বিপ্লবের রাস্তা সম্পূর্ণ হচ্ছে না এবং আমরা সাম্যবাদ বা সমাজতন্ত্রের দিকে এগোতে পারছি না। তো এই যে একটা সেকশন, মূলত ইয়াং যে সেকশন আর কি, যারা কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিল এবং নানা ফ্রন্টে তারা কাজ করত, তাদের যে এই যে প্রেশার, এই প্রেশারের কাছে নথি স্বীকার করে একটা সেকশন আর কি তারা সিপিআই থেকে বিচ্ছিন্ন হলো, কিন্তু তাদের বেসিক যে জায়গাটা ছিল যে না, আমরাও ইলেকশন লাইনেই আছি। তো তারা সিপিআই চীনপন্থী নাম দিল বটে, কিন্তু আদপে তা ওই একই আর সিপিআইয়ের সাথে বেসিক যে ফারাক আর কি, সেই ফারাকের কোনো প্রতিফলন বাংলা বা ভারতবর্ষের রাজনীতিতে দেখা গেল না। অর্থাৎ সিপিআইয়ের স্ট্যান্ড যদি এটা হয় যে পিসফুল ট্রানজিশন টু সোশ্যালিজম, এইটা যদি সিপিআইয়ের লাইন হয়, তাহলে নন পিসফুল ট্রানজিশনের যে কথা ইনিশিয়ালি বলা হয়েছিল, মানে সিপিআই চীনপন্থী যারা বলেছিল, তাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে এরকম কিছু দেখা গেল না। এবার এই চীনপন্থী এবং চীনপন্থী নয়, এই যে দুটো ভাবনা, এটার মধ্যেই একে আমি 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, তার ঠিক দু বছর পরে মাও সেতুং এবং চৌ এনলাই, এই দুজনের নেতৃত্বে, মূলত মাও সেতুং একজন সভাপতি একজন সম্পাদক চাইনিজ কমিউনিস্ট পার্টির, তো এদের নেতৃত্বে লং মার্চের মধ্যে দিয়ে জাপানি সাম্রাজ্যবাদ এবং তার সাথে চিয়াং কাইশেকের গভর্নমেন্ট এর উৎখাত ঘটিয়ে 1949 সালে মহাচীন তৈরি হলো, মানে লাল চীন বা মহাচীন বা চীনের স্বাধীনতা তৈরি হলো। এবং এই চীনের স্বাধীনতার পরে যেটা চীনের পক্ষ থেকে বা আমাদের বাংলাতেও এটা নানা সময় আলোচনা হয়েছে আর কি, নানা সময় জনগণতান্ত্রিক বিপ্লব, অর্থাৎ যে বিপ্লব রাশিয়াতে ঘটেছিল তার থেকে কিছুটা সরে গিয়ে মাও সেতুংয়ের একেবারে নির্দিষ্ট সুনির্দিষ্ট আলাদা চিন্তা, আলাদা লাইন, আলাদা ধারা অনুযায়ী চীনে একটা নতুন ধরনের বিপ্লব হলো, এবং যে বিপ্লবের নাম ছিল জনগণতান্ত্রিক বিপ্লব। তো এই জনগণতান্ত্রিক বিপ্লবের সমর্থক যারা ছিল তাদেরকেই চীনপন্থী বলা হতো। তো যাই হোক, একটা সময় জনগণতান্ত্রিক বিপ্লবের সমর্থক হিসেবে সিপিআইএম আজকের যারা আর কি, তারা নিজেদেরকে ঘোষণা দিয়েছিল, এবং পরে দেখা গেল যে না, তারা মূলত ওই ইলেকশনের রাস্তাতেই হেঁটেছে। এখন বিষয় সেটাও নয়, সেটা হচ্ছে যে আমরা এরপরে এই দুটো ভাগ দেখছি। এরপরে 1967 সালে সম্ভবত 25শে মে, ডেটটা আমার এক্স্যাক্টলি 25শে মেই হবে সম্ভবত, 25শে মে নকশালবাড়ি, মানে উত্তরবঙ্গের নকশালবাড়িতে কৃষক রমণীদের কৃষক মিছিলে, একটা ভাগ চাষ ইত্যাদি এই জাতীয় সংক্রান্ত কিছু দাবি দেওয়া নিয়ে কৃষকদের একটা মিছিলের ওপরে পুলিশ গুলি চালায় এবং তাতে 7 জন কৃষক রমণীর মৃত্যু ঘটে। এবং এই যে গুলি যে চালানো হলো, এটা 1967 সালে, এই ঘটনাটা ঘটলো যে সময় অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টার হচ্ছেন জ্যোতি বসু, যুক্তফ্রন্টের গভর্নমেন্ট, যেখানে সিপিআইএম অন্যতম শরিক সেই গভর্নমেন্টের, এবং হোম মিনিস্টারের নাম হচ্ছে, অর্থাৎ যিনি অর্ডার দিয়েছিলেন গুলি চালানোর, তিনি হচ্ছেন জ্যোতি বসু। এবার এই যে ঘটনা, এই যে আমি যে অংশটাকে বললাম যে মূলত এই যে জঙ্গি অংশ, যেটা অল্প বয়সী যে যারা নিজেদের কেরিয়ার, নিজেদের জীবন, পরিবার ইত্যাদি অনেক কিছু উৎসর্গ করে এই যে সাধারণ মানুষের মধ্যে, কৃষক, শ্রমিক ইত্যাদি জনতার, শ্রমজীবী জনতার মধ্যে যারা মিশে গেছিল এবং যাদের মুক্তির মধ্যে দিয়ে পুরো সমাজের মুক্তি ঘটবে এরকম একটা ভাবনায়, এরকম একটা আদর্শে যারা বিশ্বাস করত, এদের প্রেসারে যে একটা সময় পার্টির দুটো খণ্ড হয়েছিল, একটা সিপিআই, একটা চীনপন্থী। এই চীনপন্থী পরে সিপিআই ব্র্যাকেটে এম মার্ক্সবাদী এটা হলো।
এবং 67-তে এসে যেটা দেখা গেল যে যুক্তফ্রন্টে শরিক সিপিআইএম, তারই হোম মিনিস্ট্রি, কারণ যুক্তফ্রন্ট খুব স্টেবল কোনো গভর্নমেন্ট ছিল না, কারোরই একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, কিন্তু এই যে জঙ্গি গোষ্ঠীটা, এই অংশটা, এটা আর কোনোভাবেই স্থির থাকলো না। এরা সম্পূর্ণ এই পার্টির বিরুদ্ধে এবং যুক্তফ্রন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে একদম নিশান উড়িয়ে দিল, এবং তারা বলল যে না, কোনোভাবেই এই যে একেবারে যে মেহনতি মানুষের কথা আমরা বলছি, যে শ্রমিক কৃষক জনতার কথা বলছি, তার উপরে গুলি চালিয়ে দেওয়া এই ভুখা জনতার উপরে, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। ফলত এই সময় দেখা গেল কমিউনিস্ট পার্টি আরেকবার ভাঙল। 67-র ঘটনার পরে নকশালবাড়ি, যেহেতু ঘটনাটা নকশালবাড়িতে ঘটেছিল, সেই কারণে এই যে সেকশনটা, এই যে সেগমেন্টটা, এরা তখনও নকশাল নামটা আসেনি, কিন্তু বিষয়টা হচ্ছে তখন তারা একটা কোঅর্ডিনেশন কমিটি তৈরি করেছিল। এই কোঅর্ডিনেশন কমিটি 2 বছর পরে গিয়ে 1969-এ তারা শহীদ মিনারে, কলকাতা শহীদ মিনারে শপথ নিয়ে আরেকটি নতুন পার্টি তৈরি করলেন, তার নাম সিপিআইএমএল। এবং সেই সিপিআইএমএল এর লিডার ছিলেন চারু মজুমদার, আরও অন্যান্য অনেকে, আপনারা জানেন, সুশীতল মজুমদার, এরকম অনেকে ছিলেন, আরও বহু নাম রয়েছে পরবর্তীতে। তো এবার বিষয়টা হচ্ছে তারা আরেকটি ধারা করলেন, এবং এই তৃতীয় ধারাটার নাম হলো নকশাল, যাদেরকে বলা হয়, বা তৃতীয় ধারা, বা আরও বিভিন্ন নামে তাদেরকে করা হলো। এবং এই সময় দেখা গেল যে ধীরে ধীরে এই চারু মজুমদারের নেতৃত্বে একটা বড় সংখ্যক এই মধ্যবিত্ত, বাঙালি মধ্যবিত্ত সমাজের পরিবারের ছেলেরা, মেয়েরা, তারা কেউ প্রেসিডেন্সি কলেজ ছেড়ে, কেউ মেডিকেল কলেজ ছেড়ে, কেউ অন্যান্য এরকম নামি দামি কলেজ ছেড়ে নিজেদের কেরিয়ার উৎসর্গ করে, বা আমি শুধু প্রেসিডেন্সি বা মেডিকেল কলেজ বলছি, শুধু এরকম বিষয়টা এরকম নয়, উত্তরবঙ্গে, মধ্যবঙ্গে, প্রায় সমস্ত জেলায়, পশ্চিমবাংলায়, যেখানে দেখা গেল যে এই লেখাপড়া জানা ছেলেরা মেয়েরা, তারা তাদের নিজেদের জীবন এবং কেরিয়ার উৎসর্গ করে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিল। এবং এই যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের যে ডাক দিল, এইটাকেই পরবর্তীতে আর কি নকশালবাড়ি আন্দোলন এটাকে ধরা হয়, এবং সম্পূর্ণ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা রাজনৈতিক লড়াই, একেবারে সরাসরি রাজনৈতিক লড়াই, এবং যে লড়াইয়ের মধ্যে এরা সেই সময় বিশ্বাসও করতো যে এই ব্যবস্থাটার অবসান ঘটিয়ে একটি নতুন ব্যবস্থা তৈরি করে ফেলতে আমরা পারবো। তো 1970, 71, 72 এই যে পিরিয়ড আর কি, আপনারা সকলেই জানেন যে চারু মজুমদারের নেতৃত্বে একদল যুবক যুবতী তারা রাস্তায় নেমে পড়লো, এবং সরাসরি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে প্রথম বোধহয় ভারতবর্ষে একদম সরাসরি চ্যালেঞ্জ জানালো, এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বা বিপ্লবের লক্ষ্যে, বা যে লক্ষ্য যাই হোক, এই লক্ষ্যে প্রথম একটা বিস্ফোরণ ভারতবর্ষে প্রথম। এবং সেটা দেখা গেল, এবং সেটা কি ছিল, কতটা তার পেছনে বাস্তবতা ছিল, তার পেছনে বিপ্লবী তত্ত্ব কী ছিল, আদৌ সেখানে কোনো ফৌজ তৈরি করতে পেরেছিল কিনা, এগুলোর নানা রকম বিতর্ক আছে, এটা নিয়ে রয়েছে। কিন্তু এইখানে একটা ওই বিশুদ্ধ সেন্টিমেন্ট দেখা গেছিলো, একটা ভয়ঙ্কর রকম উদগ্র বাসনা আর কি, মানে এই যে একটা সেকশনের মধ্যে, মূলত সেটাই মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া বা তাদের পরিবারের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা, তারাই মূলত এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় এটা ধরে নেওয়া হয় যে নকশালবাড়ি, যাদবপুরের মতন যে জায়গাগুলো, যেখানে মানে মূলত খুব ভালো ছেলেমেয়েরা যারা লেখাপড়ায় ভর্তি হতে পারে বা চান্স পায়, সেখানেও দেখা গেছে তার পরবর্তীকাল থেকে যে মূলত এই তৃতীয় ধারার ছাত্রছাত্রীরা, বা সে তৃতীয় ধারার যদি না বলি, মানে মূলত বামপন্থী, তাদের একটা আধিপত্য এটা কিন্তু রয়ে গেছে। এবং বিষয়টা হচ্ছে যে এটা আমরা দেখলাম যেটা, যে নকশালবাড়ির যে এই যে আন্দোলন, মানে নকশালবাড়ি কৃষক আন্দোলন বলা হয়, কিন্তু কৃষক আন্দোলন তো দিয়ে শুরু হয়েছিল বিষয়টা, কিন্তু মূলত যেটা হয়েছিল যে একদম সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে একদল যুবক যুবতীর ভয়াবহ আবেগ এবং আত্মত্যাগের একটা উদ্ভাস, ভয়ঙ্কর রকম। এবং তার পরিণতিতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে অজস্র ছেলে মেয়ে মারা গেল, অনেকের জেল হলো, দীর্ঘকাল তারা জেলে আটকা থাকলো, ইত্যাদি এইসবগুলো ঘটলো। এবং একটা অসম্ভব শ্মশানের শান্তি এইটার পরে আর কি, এই ঘটনা ঘটে যাওয়ার পরে একটা লম্বা সময় জুড়ে বহু ছেলে মেয়ে মারা গেল, পুলিশ এনকাউন্টার করে দিল অনেককে ওই পিরিয়ডে। তো এইটার মধ্যে দিয়ে একটা ভয়ঙ্কর রকম সেটব্যাক বাংলার যে জীবন, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে একটা ভয়ঙ্কর রকম সেটব্যাক যেটা দেখা গেল। তাহলে দুটো জিনিস হলো, প্রথমে একটা হচ্ছে যে ইয়ে আজাদি ঝুটা হয় ভুলোমাত,
এই যে স্লোগান একটা সময় উঠলো, যখন বাঙালি এটা বুঝলো যে আমরা একদম কোণঠাসা, এবং তারা আর একটা জিনিসকে, নতুন একটা বস্তুকে আঁকড়ে ধরে আশ্রয় করে তারা একটা নতুন ভাবনা দিয়ে গোটা ভারতবর্ষকে উত্তাল করতে চেয়েছিল, কিন্তু সেটা হলো না, সেটা সম্ভব হলো না। পরবর্তীতে যেটা দেখা গেল যে নকশালবাড়ির মধ্যে দিয়ে এটা আরও সাংঘাতিক, আরও ব্যাপকভাবে যেটা ঘটলো, যে এবং তার ছোঁয়া, বরং নকশালবাড়ির ছোঁয়া গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় সমস্ত জায়গায় নকশালদের সবাই চিনত, এবং চিনত মানে ব্যক্তিগতভাবে না, এই নামটা জানতো, এবং তাদের সম্পর্কে এরকম একটা ধারণা ভারতবর্ষের নানা প্রান্তেই রয়েছে যে নকশালরা কিছু ভালো ছেলে মেয়ে, তারা এইসব করতে গেছিল সমাজের মুক্তির জন্যে, এই মেহনতি মানুষের মুক্তির জন্যে, খেটে খাওয়া মানুষের মুক্তির জন্য এসব করতে গেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আলটিমেটলি সাফল্য পেল না, এবং সাফল্য পেল না বলতে যেটা হলো যে একটা অংশ মারাই গেল। চারু মজুমদার নিজে মারা গেলেন, জেলের ভেতরে আরও অনেকে মারা গেল, বেশ কিছু এনকাউন্টার করে দেওয়া হলো, আরও নানা রকম ঘটনা ঘটলো, এবং একটা বড় অংশ তারা জেলে চলে গেল। তাদের উপর নানা ধরনের টর্চারের গল্প শোনা যায়, মানে সেটা যেহেতু গল্প বলছি, মানে সেটা খারাপ অর্থে বলছি না, মানে কাহিনী শোনা যায় নানা রকম। বা পরবর্তীতে যারা জেল থেকে বেরিয়েছিলেন তারা কিছু লেখালেখিও করেছেন, এরকম বেশ কিছু উপন্যাসও রয়েছে বাংলা ভাষায় লেখা, যেগুলো এই নকশালবাড়ির ঘটনা এবং তার পরবর্তী যে সময়, সেই সময় পুলিশের অত্যাচার ইত্যাদি এইসব নিয়ে অজস্র গল্প উপন্যাস এসবও লেখা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আদপে যেটা দাঁড়ালো, যে এই যে লড়াই বা এই আন্দোলন, সেখানে এই নকশালবাড়ির কৃষক মহিলাদের মৃত্যুর মধ্যে দিয়ে এই লড়াইটা শুরু হলো প্রথম, এবং কমিউনিস্ট পার্টি আরেকবার ভেঙে গেল। এরপরে যে একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি গোটা বাংলা জুড়ে তৈরি হলো, সেইটারও অবসান ঘটলো প্রায় কোনো রকম সাফল্য ছাড়াই আর কি। একদল ছেলে মেয়ে তারা জেলে গেল, এবং পরে যেটা দেখা গেল 77 সালে বামফ্রন্ট যখন ক্ষমতায় এলো পূর্ণ শক্তি নিয়ে, তখন একটা বন্দিমুক্তি কমিটি তৈরি হলো, এবং তার নানা রকম মুভমেন্টের মধ্যে দিয়ে, আবেদন নিবেদনের মধ্যে দিয়ে একটা সময় জেল থেকে ছাড়াও পেতে শুরু করলো, এবং একটা মেজর সেকশন আর কি, যারা এই কয়েক বছর জেলে থাকবার পর, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর জেলে থাকবার পরে একটা সময় 80 সাল নাগাদ মোটামুটি সকলেই ছাড়া পেয়ে গেল। এই ছাড়া পেয়ে যাওয়ার পরে যেটা দেখা গেল যে এরা একরকম একটা ভাবনা থেকে শুরু করেছিল। এরকম বহু মানুষকে আমরা দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, যাদের জীবনের কথাও আমরা নানা সময় শুনেছি, যে যারা সেই সময় জেল খেটেছিলেন এবং পরবর্তীতে মুক্তি পেয়ে আসার পরে তারা দেখলেন এন্টার পৃথিবীটা, এন্টার দেশটা কোথাও কিছু থেমে নেই, একই রকমভাবে চলছে। তো এইটাও একটা ভয়ঙ্কর রকম হতাশা, কি বলবো, নিজেদের অস্তিত্বের, নিজেদের যাবতীয় এক্সিস্টেন্সের, তাদের ভাবনা, তাদের মতাদর্শের, সেইটার বিরুদ্ধে একটা সাংঘাতিক রকম ধাক্কা হিসেবে আবার নতুন করে দেখা দিল। এদের মধ্যে একটা সেকশনকে দেখা যায় যে যারা তখনও সুযোগ ছিল, সরকারি চাকরি বাকরিতে ঢুকে পড়লো নানা কায়দা কানুন করে। কেউ এক আধজন, 2জন 4জন এরকম পাওয়া যায় যারা বিদেশে চলে গেল এবং খুব বড় জায়গায় পৌঁছে গেল, যেহেতু এরা মেধাবী ছিল এবং লেখাপড়ায় খুব ভালো ছিল। এরকম একটা বড় জায়গায় চলে গেল, বিদেশে চলে গেল, আর কখনোই সেভাবে দেশে ফিরে আসেনি। আর একটা সেকশনকে দেখা গেল যারা সেই রাজনৈতিক যে ভাবনা, সেই ভাবনা থেকে সরে যেতে পারেননি, এবং তারা নতুন করে আবার সিপিআইএমএল, যে চারু মজুমদারের যে দল, সিপিআইএম ভেঙে যে দল তৈরি হয়েছিল, সেইটার রিকনস্ট্রাকশনের জন্য নানা রকম। এবং সেখানে যেটা দেখা গেল যে কোনো সার্বভৌম নেতা, জেল থেকে যারা ছাড়া পেলেন, তাদের সেরকম কেউ নেই। ফলত অজস্র টুকরো ছোট ছোট গোষ্ঠী, ছোট ছোট দল, নকশালদের অজস্র ভাগ, সেইগুলো দেখা গেল। তা আমরা যে আলোচনা আজকে করছি বাঙালির বামপন্থা, সেই আলোচনায় এই যে নকশালদের বিভিন্ন যে ছোট ছোট দল, তাদের কি ভাবনা, সেইটা মূল আলোচ্য নয়। আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে বাঙালি এই বামপন্থা বিষয়টাকে, এই ভাবনাটাকে তারা খুব ভালোবেসে, খুব আঁকড়ে ধরেছিল। এবং এই যে আঁকড়ে তারা ধরলো, কেন ধরলো? কারণ একটা সময় জাতীয় কংগ্রেস জন্মাচ্ছে এখানে। জাতীয় কংগ্রেসের অ্যালান অক্টেভিয়ান হিউম এটাকে তৈরি করছেন বলে একটা জোরে সোরে মত রয়েছে, বা একটা বড় ইন্ডাস্ট্রিয়াল বা বড় ল্যান্ড হোল্ডার্স যারা রয়েছে, তাদের একটা প্রেশার রয়েছে, তার কারণে জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে, এরকম একটা মত রয়েছে। এরকম মত থাকলেও বিষয়টা হচ্ছে যে সেটা তৈরি হচ্ছে কিন্তু এখানে, মানে তার প্রথম অধিবেশন মহারাষ্ট্রে সব ঠিক আছে, কিন্তু বোম্বাইতে সব ঠিক আছে, কিন্তু তার প্রথম প্রেসিডেন্টটা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
এবং পরবর্তীতে যদি ধরা যায়, আমাদের এই কৃষ্ণনগর শহরেই দুজন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, একজন লালমোহন ঘোষ, একজন মনমোহন ঘোষ। এরা দুজনেই নানা সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ন্যাশনাল কংগ্রেসের। তো বিষয়টা এরকমই, মানে বাঙালিদেরই মূল সেখানে আধিপত্য ছিল। কিন্তু 1905 এবং 1911, মূলত 1911-র পরে রাজধানী স্থানান্তর যেই হয়ে গেল এখান থেকে, তারপরে আর সেই অর্থে বাঙালিকে আর জাতীয় পলিটিক্সে খুঁজে পাওয়া গেল না। এই যে হতাশা বা এই যে একটা সাংঘাতিক রকম ব্যর্থতা, তার আগের স্বাধীনতা আন্দোলন ইত্যাদি এই যা কিছু, এই সবকিছুতে বাঙালি একেবারে তোলপাড় করে দিলেও এই যে একটা ভয়ঙ্কর রকম ব্যর্থতা, সেই ব্যর্থতার যে উদ্ভাস, সেটা কিন্তু নানাভাবেই দেখা গেছে অনুশীলন সমিতির মধ্যে দিয়ে দেখা গেছে। যে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাসবিহারী বা বাঘাযতীনের মতন খুব অর্গানাইজড ওয়ে মানে খুব পরিকল্পিতভাবে গোটা ভারতবর্ষ জুড়ে একটা পরিকল্পনা করা, কি করে আমি দেশটাকেই মুক্ত করব। বাঘাযতীন জার্মানি থেকে অস্ত্র আনাচ্ছেন, রাসবিহারী অজস্র রকম ভেঞ্চার নিচ্ছেন, যে ভেঞ্চারের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষকে মুক্ত করা। সুভাষ বোস অজস্র ভেঞ্চার নিচ্ছেন রাসবিহারীর পরবর্তীকালে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এর বাইরে বেরিয়ে, আর এর বাইরে হচ্ছে অনুশীলন সমিতি, সেখান থেকে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি থেকে শুরু করে বসন্ত বিশ্বাস পর্যন্ত, বা আমাদের এই কৃষ্ণনগরেরই অনন্তহরি মিত্র পর্যন্ত, যাদের ফাঁসি হয়েছিল প্রত্যেকের, তো এরা সকলেই আমাদের এইখানকারই লোক। এবং এদের যে এই যে পিরিয়ড, এই পিরিয়ডে আমরা দেখতে পেলাম যে অনুশীলন সমিতিও তৈরি হতো, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ ইত্যাদি এই সমস্ত নানা লোকজন, বিনয় বাদল দীনেশ তার ঠিক কিছুকাল পরে, এদিকে মাস্টারদা সূর্য সেন, এরকম যারা স্টলওয়ার্ড, খুব বড় বড়, এবং যারা আত্মত্যাগকেই দেশমাতৃকার কলঙ্ক মোচনের বা মুক্তি সাধনের অন্যতম প্রধান রাস্তা হিসেবে ধরে নিয়েছিলেন, তারা একটা বিষয় ব্যর্থ হয়েছিলেন যে আসলে এখানেও কিছু কুটকচালি প্যাঁচ রয়েছে, এবং যে প্যাঁচে মূলত উত্তর ভারতীয় মহারাষ্ট্র বা রাজস্থান বা পাঞ্জাবও খানিকটা, কিছু দূর মূলত উত্তর ভারত, উত্তরপ্রদেশ আর কি, যতটা এগিয়ে গেছিল, সেইখানে যতটা হবনবিং ব্রিটিশদের সাথে তাদের শুরু হয়ে গেছিল এই ফেজে আর কি 1911-র পর থেকে, সেইটা কিন্তু বাংলার কারোর সাথেই আর মানে গড়ে ওঠা সম্ভব হয়নি। ফলত বাঙালি সাংঘাতিক রকমভাবে ডিমোরালাইজড ছিল, এবং এই ডিমোরালাইজেশন থেকেই ভারতবর্ষের যে মেন স্ট্রিম পলিটিক্স, এইখান থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, এবং বিচ্ছিন্ন হয়ে গিয়ে যেটাকে আঁকড়ে ধরলো সেটা হচ্ছে বামপন্থা। এবং এই বামপন্থার একটা বিবর্তন, আমি আপনাদের সিপিআই আজ থেকে 100 বছর আগে, 103-104 বছর আগে তৈরি হলো, তারপরে সিপিআইএম, তারপরে নকশাল, এবং তারপরে ছোট ছোট বিভিন্ন অংশ। এই ছোট ছোট বিভিন্ন অংশ, ধরুন আরএসপি রয়েছে, আমি ফরওয়ার্ড ব্লককে এর মধ্যে আনছি না, আরএসপি রয়েছে, যেমন ফরওয়ার্ড ব্লক সুভাষ বোসের ভাবনা, সুভাষিজম এরকম একটা ভাবনা নিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল, বা যেহেতু সুভাষিজমকে আদৌ ইজম বলা যায় কিনা এটা নিয়েও নানা রকম, যেমন গান্ধীইজমকে গান্ধীজম বলা হয়, তো সেই জায়গা থেকে একই সাথে সুভাষিজম বলা যায় কিনা বা সুভাষবাদ বলা যায় কিনা, এটা নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে, আমি সেটাতেও যাচ্ছি না। কিন্তু এই আরএসপি বলুন, বা এরকম আরও ছোটো ছোটো পরবর্তী এসইউসিআই বলুন, আরও এই জাতীয় যে, এবং নকশালদের আরও অজস্র ছোটো ছোটো গোষ্ঠী, এইগুলোর জন্ম হলো। এবং এই জন্মটার পরে আরেকটা রিসেন্টলি, ভেরি রিসেন্ট মানে 20 বছর আগে আরেকটি মেজর ধারা সেটার জন্ম হলো, সেটা হচ্ছে যে সিপিআই মাওবাদী। এই সিপিআই মাওবাদী এইটার কোনো আলাদা করে কোনো অস্তিত্ব ছিল না তার আগে পর্যন্ত। তো নানা রকম ভাগ ছিল নকশালদের মধ্যে। কিন্তু আমি যেটা এর আগে বলতে গিয়ে বলছিলাম যে 1949 সালে যে জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে চায়নাতে স্বাধীনতা এলো, এবং এটা দেখা গেল যে আজকেও দেখা যায় যে 1949 থেকে আজকে 2025, এই যে সময়কাল, এই 75 বছর, এই 75 বছরে চায়না একেবারে তৃতীয় বিশ্বের অত্যন্ত পিছিয়ে পড়া একটা দেশ, তৃতীয় বিশ্বের দেশগুলোর নিরিখেও পিছিয়ে পড়া, মানে ভারতবর্ষের থেকে অনেক পিছিয়ে পড়া একটা দেশ, সেরকম একটা দেশ হিসেবে তারা রান শুরু করলো 1949-এ। এবং মাও সেতুংয়ের নেতৃত্বে প্রথম মহাচীন তৈরি হলো। মাও সেতুং সম্ভবত 1980 পর্যন্ত বেঁচেছিলেন, তো 30 বছর যদি ধরে নিই আর কি, 30 বছর, এই 30 বছর এবং তার পরবর্তীতে আর আজকে অবধি এই যে সময়কাল, এই সময়কালে চায়না পৃথিবীর অন্যতম প্রধান শক্তি এই আজ 2025-এ এসে দাঁড়িয়ে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। তো
একটা প্ল্যান্ড ইকোনমি, মানে এখানে কি সোশ্যালিজম প্রতিষ্ঠিত হয়েছে? যে না, হয়নি। কিন্তু এমন কিছু একটা হয়েছে, এমন কোনো জাতীয়তাবাদের বিকাশ সেখানে ঘটেছে, এমনভাবে গোটা দেশবাসী এমন কোনো ভাবনায়, এমন কোনো মতাদর্শে তারা উদ্বুদ্ধ হয়েছে যেটা একটা জাতিকে তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে খুব দ্রুত গতিতে, যেটা মাওয়ের লেখাতেও রয়েছে যে আমরা 100 বছরের পথ 10 বছরে পাড়ি দেবো, বা 1000 বছরের পথ 100 বছরে পাড়ি দেবো, এই যে ভাবনা, সেটা তিনি উল্লেখও করেছিলেন তার রচনাগুলিতে। তো সেটা আমরা চায়নার ক্ষেত্রে দেখলাম যে সত্যিই তাই, মানে ভেতরে তার ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কত হয়েছে, তার কালচারাল ডেভেলপমেন্ট কি হয়েছে, এগুলো আমরা জানি না, সে জানবার উপায়ও সেইভাবে নেই। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, বা এখন নতুন সংযোজন যেটা আগ্রাসনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যুদ্ধের ক্ষেত্রে, সামরিক ক্ষমতায় চায়না যে জায়গায়, চীন যে জায়গায় এসে পৌঁছেছে এই বছরে, ভারতবর্ষ তার ধারে কাছেই নেই, মানে কোনো দিক দিয়েই ধারে কাছে নেই, কোনো বিচারেই ধারে কাছে নেই। তো এই যে ঘটনা, এবং এই ঘটনার পেছনে এরকম একটা মত রয়েছে যে একটা সুনির্দিষ্ট ভাবাদর্শ, সুনির্দিষ্ট লাইন, এটা যদি ঠিক থাকে তাহলে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অনেক বেশি সঠিক হয়। তাহলে ভারতবর্ষের কমিউনিস্টদের একটা বড় অংশ, মানে এটা আমি একবিংশ শতাব্দীর শুরুতে অথবা বিংশ শতাব্দীর একেবারে শেষ দিকটায়, 90-এর একেবারে শেষের দিকে, অথবা এই শতাব্দীর একেবারে শুরুর দিকেই সম্ভবত এই সিপিআই মাওবাদী এদের এই যে ফোর্সটা, এটাকেও বামপন্থীদের একেবারে শেষতম একটা ধারা হিসেবে বলা যেতে পারে। এবং এদের যে মূল বক্তব্য ছিল আর কি সেই সময়, সেটা হচ্ছে যে ওই যে জনগণতান্ত্রিক বিপ্লব, যেটা লং মার্চের মধ্যে দিয়ে মাও সেতুং সংগঠিত করেছিলেন 1949 সালে, এবার সেই রকমই একটা কিছু সমাজের একেবারে ওই প্রান্তিক মানুষ, আদিবাসী জনতা, কৃষক জনতা, ক্ষেত মজুর জনতা, এরকম আরও সমাজের আরও নিম্নবর্গের পিছিয়ে থাকা মানুষ যারা, তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে, তাদের ঐক্যবদ্ধ বাহিনীর মধ্যে দিয়ে ভারত রাষ্ট্রের দখল নেওয়া এবং ক্ষমতার দখল নেওয়া, এবং সেটার মধ্যে দিয়ে এমন একটা ব্যবস্থা কায়েম করা, যে ব্যবস্থার মধ্যে দিয়ে সকলের সার্বিক বিকাশ, এইটা সম্ভব হয়। এবং চীনের মতো না হলেও একটা দূর অবধি ভারতবর্ষকে এরকম একটা বিশ্বাস নিয়ে, এরকম একটা বিশ্বাসকে আশ্রয় করে একদল মানুষ ভারতবর্ষের নানা প্রান্তের। আমরা ইদানিং ছত্তিশগড় বা ঝাড়খণ্ড বা এরকম অন্ধ্রপ্রদেশ, এরকম নানা জায়গায় খবরাখবর পাই যে মাওবাদী অ্যাক্টিভিটি। কিন্তু বিষয়টা হচ্ছে যে 1950 থেকে 2025 এই সময় এতটা বদলে গেছে যে আদৌ আজকে এই আর্ম স্ট্রাগল বা এই লড়াই বা এই আন্দোলনের মধ্যে দিয়ে সত্যি ভারতবর্ষের মুক্তি ঘটবে কিনা, এটা একটা তো অবশ্যই বিতর্কের বিষয়। কারণ এই 2-3 দিন আগে আমরা শুনলাম বেশ প্রচুর মাওবাদীকে প্যারামিলিটারি ফোর্স তারা ঘিরে ধরে মেরে ফেলেছে, এবং এই মেরে ফেলাটাই হয়তো শেষ, এখানেই হয়তো এর সমাপ্তির জায়গা। কারণ হচ্ছে যে আলটিমেটলি এটা সেই ব্যবস্থা কায়েম, যেভাবে জাপ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাও সেতুং, চৌ এন-লাই যে সাফল্য পেয়েছিল, সেই সাফল্য আজকে ভারতবর্ষের কোনো জায়গায় দাঁড়িয়ে এটা পাওয়া সম্ভব বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যাই হোক, আমাদের আলোচনা সেটাও নয়। আমাদের আলোচনা হচ্ছে যে বাংলার যে বামপন্থা, এবং এই বামপন্থা নানা রকম সেটব্যাকের মধ্যে দিয়ে, আমরা একটা যদি সাফল্যের বিচার ধরি, 1977 সালে দেখা গেল যে যারা বামপন্থী হিসেবে নিজেদেরকে দাবি করে, অর্থাৎ সিপিআইএম, যারা সিপিআই থেকে ভেঙে বেরিয়ে এলো, তারা যুক্তফ্রন্ট নয়, একেবারে সরাসরি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 1977 সালে তারা ক্ষমতা দখল করলো, এবং এই ক্ষমতা দখল পশ্চিমবাংলার ক্ষমতা দখল করলো পার্শিয়ালি, মানে ভারতবর্ষের নয়। এবং এইটা করবার পরে যেটা দেখা গেল যে এখানে পশ্চিমবাংলায় একটা এই কমিউনিস্টদের রাজত্ব, এরকম একটা রাজত্ব, এখানে ব্যবস্থা এখানে তৈরি হলো। এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে প্রায় 30-35 বছর এটা টিকে ছিল সিপিআইএম শাসিত, পরিচালিত বামফ্রন্টের যে শাসন ব্যবস্থা পশ্চিমবাংলাতে। তো এই যে 30-35 বছর, এই 30-35 বছরে যে রেটে চায়নাতে ডেভেলপমেন্ট হয়েছে, সেই রেটে কি পশ্চিমবাংলায় ডেভেলপমেন্ট হয়েছে? না, হয়নি। সেটা তো এমনি চোখে দেখাই যায়। তার যে বিভিন্ন পলিসি গৃহীত হয়েছিল, সেটা কি সত্যি পশ্চিমবাংলার ডেভেলপমেন্টকে খুব বড় একটা জায়গায় পৌঁছে দিয়েছিল? না, হয়নি। তাহলে বিষয়টা হচ্ছে যে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব ইত্যাদি এই যে স্লোগান নিয়ে একটা সময় এই বামপন্থা শব্দটার জন্ম হয়েছিল,
তাহলে সিপিআইএম এর বা বামফ্রন্টের এই যে পিরিয়ড, এন্টায়ার এই যে পিরিয়ড 35 বছরের পিরিয়ড, এই পিরিয়ডে কি সত্যি এই যে একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষ তাদের যাবতীয় যে অধিকার, মানে বেঁচে থাকবার যে অধিকার বা যা যা কিছু অধিকার আর কি, আমি অধিকার বলতে এখন বামপন্থীরা মূলত কনস্টিটিউশনাল রাইট ধরে নেয় যে আম্বেদকর যেগুলোকে নিশ্চিত করে গেছে, মানে লিখে গেছিলেন আর কি, সেইগুলোকেই এখন রেস্টোর করা, এটাই হচ্ছে মূল জায়গা দাঁড়িয়েছে। কিন্তু বিষয়টাকে যদি আমি একদম ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যাই, তাহলে তো সেখানে আম্বেদকর নেই। তাহলে সেখানে বামপন্থা মানে এমন একটা কিছু যে যেখানে প্রত্যেকটা মানুষ, একটা দেশে, একটা সমাজে, একটা ব্যবস্থায় বসবাসকারী প্রত্যেকটা মানুষের যে ন্যূনতম মানবাধিকার, যে ন্যূনতম বেঁচে থাকবার অধিকার, সেটাকে সুনিশ্চিত করবার একটা ব্যবস্থা, এবং সেই ব্যবস্থার পক্ষে যে বা যারা লড়াই করেছেন তারাই বামপন্থী। এটাকেই যদি আমি বামপন্থার একদম শাশ্বত যে ধারা আর কি, সেই 1789 থেকে আজ অবধি এটাকে যদি ধরে নিই, তাহলে এটা আমরা দেখতে পাবো যে অজস্র গণহত্যা, অজস্র গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলো কিন্তু এই গত 35 বছরে, মানে 2011 সাল পর্যন্ত, 77 থেকে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটায় এই ঘটেছে। তার মানে বিষয়টা হচ্ছে যে এই বামপন্থার যে বিবর্তন, সেটাও কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় একটা দীর্ঘ সময় ধরে, মানে গত 100 বছর যদি ধরে নিই পিরিয়ডটা, 1920 সাল থেকে 2020 সাল বা 1922 সাল থেকে 2022 সাল, এই 102-3 বছর, এই সময় জুড়ে একটা বামপন্থা ইটসেলফ, এই বিষয়টার একটা বিবর্তন ঘটে গেছে। তো এবার পক্ষান্তরে আমি যদি নকশালদের কথায় আসি, মানে মাওয়িস্টদের কথা একটুখানি আমি বললাম, নকশালদের কথায় যদি আসি, তাহলে যেটা দেখা যাবে যে 1980 সালে এরা জেল থেকে ছাড়া পাচ্ছে, একটা সেকশন বিদেশ চলে যাচ্ছে, তা আর কোনো দিন ফিরে আসেনি, একটা সেকশন অ্যাডজাস্টমেন্ট করে আর কি, সিপিএমের সাথে অ্যাডজাস্টমেন্ট করে তাদের চাকরি বাকরি, কন্ট্রাক্টারির লাইসেন্স, ঠিকাদারি, অমুক তমুক হাবিজাবি, এই জাতীয়, বা না কোনো ব্যবসা বা কোনো অ্যাসোসিয়েশনের মধ্যে ঢুকে পড়া, এই যে একটা প্রক্রিয়া, সেটা ছিল খুব একদম অস্তিত্বের তাগিদেই তারা এটা করেছেন, এর মধ্যে কোনো অন্যায় নেই, কোনো ইয়ে নেই, সেটা আমি বলছিও না, আলোচ্য বিষয় না। আর একটা সেকশন যারা চেষ্টা করলেন যে আর একটা আবার যদি নতুন করে পার্টি ফরমেশন করা যায়, এবং এই যে পার্টি ফরমেশনের জন্য তারা একটা নানা ধরনের চেষ্টা করলেন, কিন্তু যেহেতু তাদের কোনো সার্বভৌম নেতা সেই অর্থে ছিলেন না, এবং কেউই কাউকে মানবার জায়গায় ছিল না, ফলত প্রত্যেকটা ছোট ছোট নেতার হাত ধরে এক একটা ছোট ছোট গোষ্ঠী, এবং সেই গোষ্ঠীগুলো তৈরি হলো, পরবর্তীতে তাদের কেউ মার্চ করলো, আবার ভেঙে গেল, এইসব নানা কাণ্ড ঘটতে থাকলো, এবং সেরকম ছোট ছোট অনেক গোষ্ঠী রয়েছে, সেটা বিষয়। কিন্তু সামগ্রিকভাবে যেটা ঘটলো, একটা সামগ্রিক অবনমনটা কি, যে এদের যদি ওই শুরুটা, এদের কিশোরবেলা, তরুণবেলা, যুবকবেলা, প্রাক যৌবন, এই ফেজে যে একেবারে মানুষের কথা ভেবে সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে ঝাঁপিয়ে পড়বার যে তাড়না একটা এন্টায়ার যুব সমাজের মধ্যে দেখা গেছিল, এই কয়েক বছরের সময় পেরিয়ে যাওয়ার পরে এসে যেটা আমরা দেখতে পেলাম, যে এখান থেকে একটা ভয়ঙ্কর রকম ইরোশন তৈরি হলো। কি ধরনের ইরোশন? সোসাইটির সমস্ত কিছুকে তারা নেগলেক্ট করেছিল, মানে উড়িয়ে দিয়েছিল। যা কিছু একটা ব্যবস্থা, যদি ভারতীয়ত্ব বলি বা বাঙালিয়ানা এটা বলি, তাহলে এর মধ্যে যে সমস্ত একটা সোসাইটিতে এক্সিস্টিং যা যা কিছু থাকে, প্রথা পদ্ধতি, সেইগুলোকে সম্পূর্ণ অস্বীকার করে একটা ইন্টারন্যাশনাল যে ভ্রাতৃত্ববোধ এবং কমরেডশিপ, এইটাকেই তারা তাদের আচরণযোগ্য এবং তাদের একমাত্র অনুসরণযোগ্য বিষয় হিসেবে মনে করেছিলেন, এবং সেইখান থেকেই এই সমস্ত কিছুকে অস্বীকার করে, সমস্ত বাধাকে ফেলে তারা এই ব্যবস্থাটাকে ভাঙবার চেষ্টায় ব্রতী হয়েছিলেন। কিন্তু যখন ফেল করে তারা ফিরে এলেন, তখন দেখা গেল যে না, এরকম কিছু নয়, নতুন কিছু সার্চিংয়ে আর তারা নেই। এই যে এন্টায়ার সেকশনটা, এই সেকশনের বেশ কয়েকজন লোককে আমি যে বললাম আপনাদের একটু আগেই, যে অনেককে আমি কাছ থেকে দেখেছি, আমি ব্যক্তিগতভাবেই দেখেছি, তো আমি এদের দেখেছি যে না, হাঁকপাক করে কোনো রকমভাবে এই যে এখন যা সেট আপ যেটা চলছে, সেইটার মধ্যেই মাথা গুঁজে দেওয়া, সেটার মধ্যেই একটা বড় চেয়ার দখল করবার চেষ্টা করা, কোনো রকমভাবে ক্ষমতার কাছাকাছি যাওয়া, কোনো রকমভাবে বেঁচে থাকার সংস্থান জোগাড় করা, ইত্যাদি। এই যে মানে 8-10টা আম মানুষের যে যা কিছু ভাবনা, সেই ভাবনার মধ্যেই তারা ঢুকে পড়লেন। কিন্তু এখানে একটা গ্রস ফারাক রয়ে গেল। ফারাকটা হচ্ছে এই, যে এদের প্রাক যৌবনে এরকম বিশ্বাস করতেন, বা যৌবনে এরকম বিশ্বাস করতেন, যে এরা এমন একটা ফিলোসফি তে দীক্ষিত হয়েছেন,
কে কতটা বুঝেছেন সেটা তো পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু এরা বিশ্বাস করেন বা মেনে চলেন যেটা এই যাবতীয় সমাজ ব্যবস্থার বাইরে গিয়ে আরেকটা নতুন ব্যবস্থার কথা বলে। অর্থাৎ এদের কাছে একটা টোটাল ফিলোসফি রয়েছে, জগতের যে কোনো বিষয়ের ব্যাখ্যা একটা ইউনিক ব্যাখ্যা, মানে সেটা যে সন্দেশখালিতে যে বসে যা দেবে সেটাই আবার কাঁথিতে বসে বা কান্দিতে বসে অথবা বহরমপুরে বসে অথবা কাকদ্বীপে বসে অথবা কোচবিহারে বসে একই ব্যাখ্যা দেবে, কিন্তু ব্যাখ্যাটা একই এবং সেটা ইউনিক এবং আমাদের সোসাইটির চালু যে ব্যাখ্যা তার কিছুটা বাইরে। তো বিষয়টা হচ্ছে যে তাহলে যেটা দেখা গেল যে এই বামপন্থার এই সবকটা ঘরানা, সবকটা স্কুল, সিপিআই, সিপিআইএম, নকশালদের বিভিন্ন ভাগ এবং লাস্টলি হচ্ছে মাওয়িস্ট বা মাওবাদীদের নিয়ে যদিও ব্যাপারটা একটু অন্যরকম, সেটা আমার অত নলেজেও নেই গোটা বিষয়টা। তবে এটা যেটা জানা যাচ্ছে যে তারা জনযুদ্ধের স্লোগান দিয়ে তারা সশস্ত্র সংগ্রামে ব্রতী এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে তাদের একাধিক লড়াই সংগঠিত হয়েছে এবং তারা একটা ভুল হোক ঠিক হোক একটা লড়াই তারা করে যাচ্ছেন আর কি, যেভাবেই হোক আর কি, সেটা তার ফলশ্রুতি যাই হোক, যেভাবেই সেটা এগোক অথবা তার মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রকৃত এই খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, তাদের মুক্তি ঘটবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একরকমভাবে চলছে। তাহলে আমাদের এই যে মধ্যবিত্তীয় বাঙালি জীবন, যেটা আমাদের মূল আলোচনার বিষয় ছিল, বাঙালির বামপন্থা বা বাঙালির বামপন্থা বিলাস, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার সাথে সরাসরি সিপিআই মাওবাদী এদের যে বিরাট কানেকশন রয়েছে সেটা নেই এবং এটার তুলনায় নবীন শক্তি 2000 সাল নাগাদের জন্ম হয়েছে এবং ফলত এটা সম্পর্কে অনেক কিছু বলে দেওয়ার মতন সময়ও এখনো আসেনি। কিন্তু 1967 সালে যেটা জন্ম হয়েছে বা 1969 যা জন্ম হয়েছে, এই যে সেকশন বা তারও আগে যেটা আমি সিপিআই এবং সিপিআইএম তাদের যে জন্ম হয়েছিল, এই যে এন্টার পিরিয়ড, এই পিরিয়ডে এই পিরিয়ডের প্রোডাক্ট যারা, এই ধারার প্রোডাক্ট যারা, তাদেরকে আমরা চোখের সামনে খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে এদের মধ্যে একটা সার্বিক অবক্ষয়, এটার একটা চিত্র, এটা ভয়ঙ্কর রকমভাবে প্রকট। সামাজিক সমস্ত ক্ষেত্রে এদের উপস্থিতি আমরা দেখতে পাই, অথচ যে মুহূর্তে ধাক্কা খায় সে মুহূর্তে এরা একটা অন্যরকম তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণে চলে যায়। এরা রাষ্ট্রের সব মানে স্টেক হোল্ডার, ধরুন একজন সরকারি কর্মচারী, একজন স্কুল টিচার, একজন ডাক্তার যিনি চাকরি করেন, ইনি একটি মাইনে পান এদের তত্ত্ব অনুযায়ী, এদের তত্ত্ব মানে মার্কসিস্ট ফিলোসফি, মার্কসিস্ট ইকোনমিক থিওরি অনুযায়ী, যে এই যে মাইনেটি পান যে টাকা, সেই টাকাটি কোত্থেকে আসে? এই টাকাটা আসে যদি রাষ্ট্র নিজেই মার্কসিস্ট ডক্ট্রিন অনুযায়ী দমনপীড়ন এবং শোষণের হাতিয়ার হয়, তাহলে সেই শোষণের একটা স্টেক তারা মাইনে রূপে এদের কাছে আসে, তার মানে এরা স্টেক হোল্ডার। তাহলে একটা ব্যবস্থার এরা স্টেক হোল্ডার এবং প্রয়োজন অনুযায়ী আর কি, যখনই একটু চাপে পড়ে যান আর কি, তখন তারা এই রাষ্ট্রের বিলুপ্তির দাবি করেন এবং এই তো দেশের অবস্থা। এই ব্যবস্থায় আর কি হতে পারে? এই যে খুব সহজ এবং একটা সরল যে এসকেপ রুট, এই এসকেপ রুটটা এদের জন্য অলওয়েজ খোলা থাকে এবং এতে যেটা হয় সেটা হচ্ছে যে খুব ইতিবাচকভাবে, যেটা আমি এই নকশালবাড়ি আন্দোলনের কথাও বললাম, যে নকশালবাড়ি আন্দোলন 1980 সালে যেটা দেখা গেল যে একটা মেজরিটি নকশালাইট তাদের জেল থেকে মুক্তি হলো, কোর্টের অর্ডারে হোক, হিউম্যান রাইটস মুভমেন্টের কারণে হোক, নানা কারণে, বা প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়ে যাওয়ার কারণে হোক, নানাবিধ কারণে এদেরকে মুক্তি দেওয়া হলো এবং এরা সমাজ জীবনে ফিরে এলেন জেল থেকে এবং ফিরে এসে নানা রকমভাবে রেস্টোরেশন এদের সোসাইটিতে তাদের একরকমভাবে হলো। কিন্তু যখন হলো তখন তারা দেখলেন যে সোসাইটিটা অনেকটা বদলে গেছে। এই 10 বছর পিরিয়ডের মধ্যে অনেক দুর্বদল। যে একটা স্বপ্ন নিয়ে তারা ময়দানে নেমেছিলেন, লড়াই নেমেছিলেন যে একটা নতুন পৃথিবী গড়বেন, সেই নতুন পৃথিবী তো দুরস্ত পৃথিবী নতুন হয়ে গেছে 10 বছরে, কিন্তু সেই নতুন পৃথিবীতে তাদের কোনোই স্থান নেই। তো এইটা একটা ডিমোরালাইজেশন তৈরি করেছিল এবং সেটা যেটা দেখা গেল যে যেহেতু তাদের কোনো স্থান নেই, ফলত তারা কিছুদিন একটা সেকশন তারা নতুন করে আবার লড়াইয়ে নামলেন আর কি।
তো তাদেরকে নিয়ে আবার একদিন আলোচনা করা যাবে। কিন্তু যে সেকশনটা কিছুই করলেন না, তারা কেউ নানা রকম কিছু করা শুরু করলেন। কেউ ওই সোসাইটির যে প্রেজেন্ট যে সিস্টেমগুলো রয়েছে তার মধ্যে ঢুকে পড়লেন, কেউ অন্য নানাবিধ ছোট ছোট সংগঠন সেগুলো করা শুরু করলেন, কেউ নাটকের দল বানালেন, কেউ পত্রিকা গোষ্ঠী বানালেন, এইসবগুলো করলেন। এবং করে সেই পত্রিকার একটাও আজ অবধি, আমি মোটামুটি লিটল ম্যাগাজিন সম্পর্কে, আমি নিজেও দীর্ঘকাল লিটল ম্যাগাজিন চালিয়ে এসেছি, আমার মোটামুটি নলেজ আছে, একটা পত্রিকাও আজকে পশ্চিমবাংলায় খুব প্রতিনিধিত্বকারী জায়গায় পৌঁছে গেছে। মানে গোটা বাংলার রাজনীতি, অর্থনীতি, সমাজ বা আরও নানাবিধ অন্যান্য যা কিছু আর কি ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, এই প্রত্যেকটা ক্ষেত্রে যে সবচেয়ে বড় জায়গাটা দখল করে ফেলেছে, এরকম কোনো পত্রিকার নাম আমরা করতে পারবো না যেটা 1980 সালের জেল ছাড়া জেল ছুট নকশালরা এসে তৈরি করেছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে কাজ করছে কি, এটা কি অসৎ? না, তা নয়। তাহলে এটা কি পিওরলি এসকেপিস্ট? না, আমি সেটাও বলতে চাইছি না। তাহলে সমস্যাটা কোথায় দাঁড়ালো? সমস্যাটা হচ্ছে দাঁড়ালো যে এদের সত্যিই একটা এসকেপ রুট ছিল, এবং বিষয়টা হচ্ছে এদের মধ্যে ভয়ঙ্কর রকম বিশুদ্ধতাবাদ, এটা একটা সেকশনের মধ্যে দেখা গেল। যে আমি যা কিছু ছাপি, আমি যা কিছু লেখা, আমি পত্রিকার কথায় যদি আসি, তাহলে তার মধ্যে কোথাও একটিও প্রতিক্রিয়াশীল শব্দ খুঁজে পাওয়া যাবে না। তো এইটার যে আদপে কোনোই মানে হয় না, সেটা মানে বলারই কোনো প্রয়োজন থাকে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে এই বিশুদ্ধতাবাদ, এটা হচ্ছে রবি ঠাকুরের অচলায়তন নাটকের কথা আবার মনে করিয়ে দেয়। অচলায়তন নাটকে একটা সময়, সেখানেও সমাজ বিপ্লবের কথা বলা হচ্ছে, সেখানেও বলা হচ্ছে যে একটা সময় আসছে, একটা নতুন বার্তা আসছে, নতুন বার্তা নিয়ে আসছেন গুরু আসবেন, এবং গুরু যে আসবেন তিনি কে, কি, তিনি কেমন দেখতে, তার উচ্চতা কত, তার গায়ের রং কেমন, তিনি কি খান, তার ধর্ম কি, তার জাত কি, কেউ জানে না। কিন্তু এটা সকলে জানে যে একটা নির্দিষ্ট সময় অন্তর গুরু আসে অচলায়তনে, এবং অচলায়তনের যাবতীয় যে নিয়মাবলী সেটা সংস্কার করে নতুন করে আবার যুগোপযোগী করে দিয়ে যান। তো সকলেই গুরুর জন্য প্রতীক্ষা করেন, কিন্তু প্রত্যেক নিজের কাজ করে চলেছেন। তো সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার, এবং যাকে রবি ঠাকুর খুব সুন্দর করে এঁকেও ছিলেন, যে যিনি হচ্ছেন মহাপঞ্চক। মহাপঞ্চক এই উপাধি তিনি পেয়েছিলেন কারণ হচ্ছে যে এক্সিস্টিং যা কিছু নিয়ম, সেই নিয়মের প্রত্যেকটি শ্লোক দাড়ি, কমা, সেমিকলন সহ যার ঠোঁটস্থ, এবং প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হাঁটু মুড়ে পূব দিকে বসে উত্তর দিকে চুল টেনে তারপরে বাঁচক টিপতে হবে, অথবা দক্ষিণের জানলা খুলে, রবি ঠাকুর ভয়ঙ্কর রকমভাবে সার্কাজম করেছেন, আমি সেইটার সাথে তুল্য কিছু করতে চাইছিও না, তা আপনারা নিশ্চয়ই অচলায়তন পড়েওছেন। তো বিষয়টা হচ্ছে যে এই সবটার মধ্যে দিয়ে রবি ঠাকুর একটা অর্থহীনতাকে বোঝাতে চেয়েছিলেন, বিরাট বড় অর্থহীনতা, এবং এই অর্থহীনতার প্রাবল্য এত যে সেটা দেখা গেল একটা সময় এসে, যে যখন প্রকৃতই গুরু এলেন, গুরু একেবারেই এলেন, এবং গুরুর নানা রূপ, গুরুকে নানাজন নানাভাবে চেনে। কেউ চেনে গোঁসাই বলে, কেউ চেনে সত্যিই গুরু বলে, কেউ চেনে এ তো আমাদের খেলার সাথী, এ তো আমাদের মাঠের অমুক পাগল, এরকম নানা রূপে একজন তাকে চেনে, কিন্তু তিনি আসলে প্রকৃত গুরু। এবং তিনি যখন এলেন, তখন মহাপঞ্চক দেখতে পেল যে না, যা কিছু আমি এতকাল ধরে মুখস্থ করে এসেছি, এই লোকটা সবটা ভেঙে দিচ্ছে, তো এ সমস্তটা উল্টো কথা বলছে, তো একে যদি আমি মেনে নিই তাহলে আমার এই এতাবৎকালের যাবতীয় শিক্ষা সেটা অর্থহীন হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে। সুতরাং সেইটা তো আমি কিছুতেই ছাড়তে পারি না। তো সেই কারণে মহাপঞ্চক একটা সময় তার সমস্ত ইন্দ্রিয় বন্ধ করলো এবং প্রায়োপবেশনে সে তার জীবন ত্যাগ করলো। তো এবার বিষয়টা হচ্ছে যে এখানে যেটা আমি উদাহরণটা আনলাম, যে মহাপঞ্চকের মধ্যে এই ভয়ঙ্কর অনেস্টি ছিল, সে তার সমস্ত সত্তা দিয়ে একটা বিষয়কে আঁকড়ে ধরে এবং সে জীবনকে উৎসর্গ করে দিল। তো এইটা সে কিন্তু গুরুকে মেনে নিল না, মানে নতুন ব্যবস্থাটাকে, নতুন বিষয়টাকে, এটাকে সে মেনে নিতে পারলো না। কিন্তু সে এতেও আছি ওতেও আছি এই কাণ্ডটা কিন্তু করলো না, সে ওইখানেই টিকে থাকলো এবং সেখানেই জীবনের চূড়ান্ত পরীক্ষাটা সে দিয়ে গেল। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেলাম যে 1980 সালের পর থেকে এই যে সেকশনটা, এরা ইহাতেও আছেন উহাতেও আছেন, এবং এই এতেও থাকা ওতেও থাকা, এই দুটোতেও একসাথে থাকতে গিয়ে যে একটা ভয়ঙ্কর ট্র্যাক, গ্র্যান্ড ক্যানিয়ন, চ্যুতি বাংলার সমাজে, বাংলার বামপন্থা বিলাসে একটা ভয়ঙ্কর রকম চ্যুতি তৈরি করলো।
একটা ভয়ঙ্কর রকম খাদ তৈরি করলো, যে একটা ক্র্যাক তৈরি করলো, যা আর রিপেয়ার করা গেল না। আমি আজকের আলোচনাতে শেষে এসে চাঁদমারি করে ফেললাম নকশালদের, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটা আরও স্পষ্ট করে দিই যে নকশালদের ছোট ছোট নানা রকম দোষ ত্রুটি নানা রকম থাকতে পারে, দোষ তো মানুষ মাত্রই থাকবে, দোষে গুণে নিয়েই তো মানুষ, তো সুতরাং সেটা বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে এরা কিন্তু এইটাকে এদের হ্যাটস অফ, এটা তো বলতেই হবে যে এরা যদি সমাজে ওই নতুন ডাকে আহ্বানে সাড়া না দিয়ে যদি তারা কেরিয়ার গঠনের কাজেই থেকে যেতেন, তাহলে এরা কিন্তু একটা বড় জায়গা জীবনে অর্জন করতে পারতেন। এবং জীবনে সাফল্য বলতে যা কিছু ধরা হয় আর কি, মানে এই জাগতিক সাফল্য, সেই সাফল্যের সবটুকু অর্জন করবার মতন মেধা, যোগ্যতা, ক্ষমতা এদের সকলেরই ব্যক্তিগতভাবে ছিল, অধিকাংশের, সকলের বলবো না। তো সেটা তারা স্যাক্রিফাইস করে মানব কল্যাণে, গোটা দেশবাসীর মুক্তির জন্য একটা লড়াইয়ে ব্রতী হয়েছিলেন, এবং যে লড়াইয়ে তাদের অনেকের জীবন গেছে। সুতরাং সেই লড়াইকে হেয় করে দেখা, ছোট করে দেখবার কোনো রকম স্কোপ শুধু আমার নয়, বাংলাবাসীর, বঙ্গবাসীর নেই বা ভারতবাসীর নেই। কিন্তু বিষয়টা সেখানে থেমে থাকেনি, তারপরেও চাকা গড়িয়েছে, তারপরেও ঘুরেছে, এরা মুক্তি পেয়েছেন, এবং তারপরে ফিরে এসে তারা আর কেউ ওই মহাপঞ্চকের অবস্থানটা নিতে পারেননি। কিন্তু তখনই নিয়েছেন যখনই প্রেসারে পড়েছেন, একটা এসকেপ রুট হিসেবে ওইটাকে ধরে নিয়েছেন। এই ব্যবস্থা তো এইটুকু, তো কিছু করার নেই। সুতরাং নিজেরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করে আবার যে যার লড়াই ফিরে চলে গেছেন। এইটা একটা সামগ্রিকভাবে ডিমোরালাইজেশন বাংলার বামপন্থীদের মধ্যে তৈরি করেছে। আমি বাদবাকি, আজকের ভিডিও বড় হয়ে যাচ্ছে, বাদবাকি আলোচনা আবার নেক্সট ভিডিওতে আনবো। নমস্কার, ভালো থাকবেন।